প্রিয় শিক্ষার্থী, যারা অফলাইন বা অনলাইন মোডে আমাদের থেকে ক্লাস নিচ্ছেন তারা নিশ্চয়ই এই ম্যাটেরিয়ালটা পেয়ে গেছেন। তাছাড়া যারা ক্লাস নিচ্ছেন না তারাও কিন্তু আমাদের অনলাইন স্টোর থেকে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোজি এর ইন ডিটেল ম্যাটেরিয়াল পেতে পারেন। তো আজকে আমি জাস্ট ফার্স্ট 10 পেজ শেয়ার করছি এবং যাদেরকে বলছিলাম যে এখান থেকে কী কী জিনিস শিখতে হবে দেখে নিন, কী কী জিনিস ওইখান থেকে শিখতে হবে। ইন ডিটেল সবগুলো রয়েছে, তারপরে যেগুলো না শিখলেই নয় সেগুলো অবশ্যই আপনাকে পড়তে হবে, সেগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে যেটা বুদ্ধি, 2 নম্বর পয়েন্ট রয়েছে বুদ্ধি। ওইখান থেকে যে জিনিসগুলো আপনাকে শিখতে হবে সেগুলো হচ্ছে, দেখুন যে বৃদ্ধির হার কোন সময় বেশি হয়। ঠিক আছে, বৃদ্ধির হার কোন সময় বেশি হয় সেটা আপনাকে শিখতে হবে। তো এখানে লেখা রয়েছে যে জন্ম থেকে 2 থেকে 1.5 বছর পর্যন্ত বৃদ্ধির হার খুব বেশি হয়, অর্থাৎ জন্মের পর থেকে 1.5-2 বছর পর্যন্ত কিন্তু বৃদ্ধির হার খুব বেশি হয়, সেই পয়েন্টটা মনে রাখতে হবে। তারপর বৃদ্ধি হ্রাস পায় কতক্ষণ পর্যন্ত? 1.5 বছর থেকে বয়ঃসন্ধি 2 বছর পূর্ব পর্যন্ত বৃদ্ধির হার হ্রাস পায়। তো বৃদ্ধি কীভাবে হয়? প্রথমে খুব দ্রুত হারে চড়ে, তারপর সেটা হ্রাস পেয়ে যায়। বয়ঃসন্ধিক্ষণের কিছু পূর্ব থেকে বৃদ্ধির হার পুনরায় দ্রুত হয়, তারপর আবার বেড়ে যায়, বয়ঃসন্ধির পরে ধারাবাহিকভাবে হ্রাস পায়, তারপর ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। এইভাবেই বৃদ্ধি চলে। অর্থাৎ জন্ম থেকে 1.5-2 বছর পর্যন্ত বৃদ্ধির হার খুব বেশি। এই টপিকটা, এই পয়েন্টটা আপনাকে মনে রাখতে হবে। তো বৃদ্ধি কীভাবে হয়? প্রথমে বৃদ্ধি পায়, তারপর হ্রাস পায়, আবার বৃদ্ধি পায়, আবার হ্রাস পায়। জন্ম থেকে 2 বছর পর্যন্ত বৃদ্ধি খুব বেশি হয়, সেটা মনে রাখবেন। জন্ম থেকে 2 বছর পর্যন্ত বৃদ্ধি খুব বেশি হয়। 2 বছর থেকে বয়ঃসন্ধির পূর্বকাল পর্যন্ত, বয়ঃসন্ধি কাল বলতে টিন এজ যেটাকে বলা হয়, 13 থেকে 19, সেটা হচ্ছে বয়ঃসন্ধি কাল। তো সেটা কারো ক্ষেত্রে 12 বছর থেকে বয়ঃসন্ধি কাল শুরু হয়ে যায়। ওকে, তো এই সময় বৃদ্ধিটা কিছু কম হতে শুরু করে। আবার বয়ঃসন্ধির পূর্ব থেকে, অর্থাৎ বয়ঃসন্ধির সঙ্গে সঙ্গে বয়ঃসন্ধিকাল শুরু হয়ে গেল, বৃদ্ধির হার বাড়তে থাকলো এবং পরবর্তীতে আবার ধীরে ধীরে সেটা হ্রাস পেতে থাকে। মনে করুন যে 2 বছর, জন্ম থেকে 2 বছর পর্যন্ত বৃদ্ধি খুব বেশি হয়, তারপর 2 বছর থেকে 10 বছর পর্যন্ত বৃদ্ধির হার হ্রাস পায়, তারপর ধরুন যে 12 বছর থেকে বয়ঃসন্ধিকাল শুরু হলো, 12 বছর থেকে 18 বছর পর্যন্ত বৃদ্ধি খুব দ্রুত হয়, আবার 18 বছরের পর থেকে বৃদ্ধি আবার হ্রাস পেতে থাকে। তো এই পয়েন্টগুলো কিন্তু ওইখান থেকে আপনাকে শিখতে হবে। ওকে, তারপর বিকাশ রয়েছে, বৃদ্ধি এবং বিকাশের বৈশিষ্ট্য কী কী রয়েছে। বিকাশ আমরা কাকে বলতে পারি? বিকাশের বৈশিষ্ট্য রয়েছে, বিকাশ হচ্ছে অবিচ্ছিন্নতা, বিকাশ একটা জটিল প্রক্রিয়া, বিকাশ দৈহিক ও মানসিক বিকাশের হার ওঠানামা করে, বিকাশ ক্রমসংযোজনশীল, বিকাশ সামঞ্জস্যপূর্ণ, বিকাশ স্বতন্ত্রতা বজায় থাকে, পরিবেশ এবং বংশগতি। বৃদ্ধি এবং বিকাশের ক্ষেত্রে পরিবেশ এবং বংশগতি উভয়েরই পারস্পরিক ক্রিয়ার ফল রয়েছে এখানে। ঠিক আছে, তারপর হচ্ছে বিকাশ হচ্ছে শৃঙ্খলিত প্রক্রিয়া, বিকাশ বংশগতি ও পরিবেশের পারস্পরিক ক্রিয়ার ফল, সেটা আবার বলে দেওয়া আছে। আচ্ছা, তারপর হচ্ছে বিকাশের উপর অনেক তত্ত্ব রয়েছে, অনেক থিওরি রয়েছে। ক্রমবিকাশের স্তরের মধ্যে মনোবিদ পিকুনাস মানুষের জীবনধারাকে 10টি স্তরে ভাগ করেছেন। ঠিক আছে, তো পিকুনাস মানুষের বিকাশকে কয়টি স্তরে ভাগ করেছেন সেটা যদি আপনার প্রশ্ন হয় তাহলে এটা কিন্তু শিখে রাখতে হবে। ঠিক আছে, পিকুনাস বিকাশকে 10টি স্তরে ভাগ করেছেন। সেই 10টি স্তর কী কী? এখানে 10টি স্তর লেখা রয়েছে, দেখুন যে প্রাক জন্ম স্তর, তারপর হচ্ছে সদ্যজাত বা নিওনেটাল স্তর, তারপর হচ্ছে প্রথম শৈশব স্তর। তো বলে দিতে পারে প্রশ্ন এমন যে মনোবিদ পিকুনাসের বিকাশ ধারার স্তর অনুযায়ী প্রথম শৈশব স্তর বা ইয়ার্লি ইনফ্যান্সি স্তর কোন বয়সকে বলা হয়? তো সেটা হচ্ছে 1 মাস থেকে 1.5 বছর বয়সকাল পর্যন্ত বলা হচ্ছে প্রথম শৈশব স্তর বা ইয়ার্লি ইনফ্যান্সি। ওকে, তারপর রয়েছে ম্যাক্সিমাম যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে প্রান্তীয় বাল্যস্তর বা লেট চাইল্ডহুড। মনোবিদ পিকুনাসের মত অনুযায়ী লেট চাইল্ডহুড বা প্রান্তীয় বাল্যস্তর কোন বয়সকে বলা হয়? তো লেট চাইল্ডহুড বা প্রান্তীয় বাল্যস্তর বলা হয় 9 থেকে 12 বছর বয়স পর্যন্ত। ওকে, তো এগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। ওকে, তারপর নেক্সট হচ্ছে গিয়ে আর্নেস্ট জোন্সের তত্ত্ব। জীবন বিকাশের ধারাকে আর্নেস্ট জোন্স 4টি ভাগে ভাগ করেছেন। পিকুনাস কিন্তু 10টি ভাগে ভাগ করেছেন, আর্নেস্ট জোন কিন্তু 4টি ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে শৈশব, তারপর হচ্ছে বাল্য, তারপর যৌবন বা কৈশোর, তারপর হচ্ছে প্রাপ্তবয়স্ক। তো শৈশব
আর্নেস্ট জোন্স অনুযায়ী শৈশব হচ্ছে 5 বছর জন্ম থেকে 5 বছর পর্যন্ত, বাল্যকাল হচ্ছে 5 থেকে 12 বছর বয়স পর্যন্ত, তারপর যৌবন হচ্ছে 12 থেকে 18 বছর বয়স পর্যন্ত, প্রাপ্তবয়স্ক হচ্ছে 18 বছরের পরে যা রয়েছে সবগুলোকে বলা হচ্ছে প্রাপ্তবয়স্ক। তো এই তথ্যগুলো জানতে হবে আপনাকে। ওকে, তো বলছি যে স্টাডি মেটেরিয়াল আমি দেখাচ্ছি সেটা জাস্ট 10 পেজের রয়েছে। তো ফুল স্টাডি মেটেরিয়াল আমাদের ওয়েবসাইট অনলাইন স্টোরে রয়েছে। অনলাইন স্টোরের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তাছাড়া এই ভিডিওর নিচের দিকে কিন্তু আপনারা অনলাইন স্টোরের লিঙ্কও পেয়ে যাচ্ছেন, সেখান থেকে প্রয়োজনে আপনি সেই মেটেরিয়ালটা পারচেস করে স্টাডি করতে পারেন। তারপর রয়েছে বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্য। এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন হয়ে যায়, কোনটাকে পরিমাণ করা যায় না, বৃদ্ধি এবং বিকাশের মধ্যে কোনটাকে পরিমাপ করা যায় না। তো দেখুন যে বৃদ্ধি পরিমাণগত উন্নতি এবং বিকাশ হচ্ছে গুণগত উন্নতি। তো বিকাশকে আমরা পরিমাণ করতে পারি না, ঠিক আছে, বৃদ্ধিকে আমরা পরিমাপ করতে পারি, বিকাশকে আমরা পরিমাপ করতে পারি না, এমন এমন প্রশ্ন হয়। তো বৃদ্ধি এবং বিকাশের মধ্যে যে পার্থক্যটা রয়েছে, তাদের মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেটাও কিন্তু দেখে নিতে হবে। ওকে, নেক্সট যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে যে এখান থেকেও প্রশ্ন হয় যে শিশুর সঞ্চালনমূলক কার্যাবলীর বিকাশ, অর্থাৎ বলবে যে শিশু হামাগুড়ি দেয় কত বছর বয়সে। তো শিশু হামাগুড়ি দেয় 9 মাস বয়সে। ওকে, হ্যাঁ, নিজে বসতে পারে কোন সময়ে, তো শিশু 6 মাস বয়সে নিজে বসতে পারে। বিছানায় শুয়ে মাথা তুলতে পারে কোন বয়সে, সেটা হচ্ছে জন্মের 2 মাস পরেই কিন্তু শিশু বিছানা থেকে মাথা তুলতে পারে। ওকে, তারপর যেমন রয়েছে নিজে হাঁটার চেষ্টা করে কত বয়সে, এটা হচ্ছে 18 মাস বয়সে শিশু নিজে হাঁটার চেষ্টা করে। ভারসাম্য রক্ষা করতে পারে কোন বয়সে, 3 বছর বা 36 মাস বয়সে সে ভারসাম্য রক্ষা করতে পারে। এইগুলো কিন্তু এখান থেকে শিখতে হবে। তারপর রয়েছে বয়স অনুযায়ী শিশুর উচ্চতা এবং ওজন, সেটা যদিও না পড়লেও চলবে। ওকে, শিশুর বিকাশের স্তর, শিশুর বিকাশের স্তর এখানে আবার দেওয়া রয়েছে। তো শিশুর বিকাশের স্তর বলতে বিভিন্ন স্তর রয়েছে, প্রাক জন্মকালীন বা প্রিনেটাল, জন্মকালীন বা পেরিনেটাল, এবং জন্মোত্তর হচ্ছে পোস্টনেটাল। তো জন্মোত্তর স্তরটাকে 4টি ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে, জন্মোত্তর স্তরটাকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। শৈশব, প্রথম মহাকাব্য, উত্তর মহাকাব্য, বাল্যকাব্য, সেটা কিন্তু শৈশব এবং প্রথম বাল্যকাল ছিল, এই মহাকাব্য বারবার বলছি, ভুল বলেছি। শৈশব, প্রথম বাল্যকাল, উত্তর বাল্যকাল এবং কৈশোর। ওকে, তো শৈশব বলা হচ্ছে প্রথম 2 বছর বয়স পর্যন্ত, প্রথম বাল্যকাল বা ইয়ার্লি চাইল্ডহুড বলা হচ্ছে 2 থেকে 6 বছর বয়স পর্যন্ত, উত্তর বাল্যকাল বা লেট চাইল্ডহুড বলা হচ্ছে 6 থেকে 11 বছর বয়স পর্যন্ত, এবং কৈশোর বা অ্যাডোলেসেন্স বলা হচ্ছে 11-12 থেকে 20 বছর বয়স পর্যন্ত। এগুলি জানতে হবে। বিকাশের নীতি দেখুন যে বিকাশ মাতৃগর্ভ থেকে শিশুর বিকাশ হয় এবং জীবনের শেষ স্তর পর্যন্ত ক্রমাগত চলতে থাকে, এবং এটি হলো একটি ক্রমাগত প্রক্রিয়া। বিকাশ হলো একটি ক্রমাগত প্রক্রিয়া। তো বিকাশের হার আমরা দেখেছিলাম, বিকাশ একটি ক্রমাগত প্রক্রিয়া হলে বিকাশের হার সবসময় এক নয়। প্রাথমিক স্তরে বিকাশের হার দ্রুত হলে অন্তিম স্তরে এই হার হ্রাস পায়। প্রথম দিকে বিকাশ খুব দ্রুত হয়, কিন্তু শেষের দিকে বিকাশ খুব ধীরে ধীরে হয়, হ্রাস পেয়ে যায়। পরের প্রশ্ন হচ্ছে একক পার্থক্যীকরণ নীতি। একক পার্থক্যীকরণ নীতি খুব বেশি ইম্পর্টেন্ট নয়। বিকাশের বিন্যাস সহধর্মী। আচ্ছা, একটা জিনিস বলছি, কিছু ইম্পর্টেন্ট রয়েছে, কিছু ইম্পর্টেন্ট নাও রয়েছে। তো আপনারা ইন ডিটেল পড়তে চাইলে কিন্তু পুরো সবগুলো পড়তে পারবেন। ওকে, পড়ে নেবেন, কিন্তু শিখতে হবে না সব কিছু, জাস্ট জেনে রাখতে হবে, শিখতে হবে কিছু কিছু জিনিস যেগুলো দাগ দেওয়া আছে। ওকে, তো বিকাশের বিন্যাসধর্মী। বিকাশ প্রথম লক্ষ্য করা হয় শিশুর মস্তিষ্কে, তারপর দেহের অন্যান্য অংশে। বিকাশ প্রথম হয় শিশুর মস্তিষ্কের বিকাশ হয়, তারপর দেহের অন্যান্য অংশের বিকাশ হয়। শিশুর বিকাশে কার্যকরী সাধারণ থেকে বিশেষের দিকে পরিচালিত হয়। শিশুর বিকাশ কার্যপ্রণালী সাধারণ থেকে বিশেষের দিকে পরিচালিত হয়। এটা হচ্ছে গিয়ে অবরোহণ প্রক্রিয়া, একটা ফর্মুলা বেসড হয়, ফর্মুলা থেকে একটা পার্টিকুলার কেসের দিকে যায়। ওকে, তো সেই দুটো জিনিস কিন্তু মনে রাখতে হবে। তারপর হচ্ছে বিকাশ রৈখিক নয়, বিকাশ হচ্ছে বক্রাকার। বিকাশ এইভাবে চলে, রৈখিক নয়, সরলরেখা বরাবর বিকাশ হয় না, সেটা চক্রাকারে চলে, বহুমুখী বা বক্রাকার, এইভাবে বিকাশ চলে। বিভিন্ন স্তরের তুলনামূলক বৈশিষ্ট্য, তো সেটা আমরা আগে পেয়েছি যে প্রাথমিক শৈশবকাল কি, প্রান্তীয় শৈশবকাল কি, প্রাথমিক বাল্যকাল কি, প্রান্তীয় বাল্যকাল কি, এখানে কিন্তু লেখাও রয়েছে। প্রথম শৈশবকাল বলতে বোঝায় 1 থেকে 3 বছর বয়স, প্রান্তীয় শৈশব হচ্ছে 3 থেকে 5-6 বছর, প্রাথমিক বাল্যকাল হচ্ছে 6 থেকে 8 বছর, প্রান্তীয় বাল্যক
কাল সময়কাল হচ্ছে 9 থেকে 11 বছর, হচ্ছে প্রাথমিক কৈশোর হচ্ছে 11-12 থেকে 14 বছর। এরপরে স্টেজগুলো চলতে থাকে, সেগুলো আয়ত্ত করতে হবে। ওকে, তারপর আমরা যেটা পাবো সেটা হচ্ছে বিকাশ সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব। বিকাশ সম্পর্কিত বিভিন্ন তত্ত্বের মধ্যে প্রথমে আসছে পেয়াজের থিওরি। পেয়াজের তত্ত্বের নাম কি? কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি বা প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্ব। তো পরীক্ষার প্রশ্ন এমন হতে পারে যে প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্ব কে আবিষ্কার করেছিলেন, ঠিক আছে, বলে 4টে অপশন দিয়ে দিতে পারে, যে ভাইগটস্কি, কুহলবার্গ, পেয়াজে, তারপর হচ্ছে ডারউইন, এমন কিছু দিয়ে দিতে পারে। তো প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্ব এর প্রবক্তা হচ্ছেন পাইজেট, 1896-এ সেটা করেছিলেন মেবি। ওকে, বিকাশের স্তর। তো প্রজ্ঞামূলক বিকাশের স্তর কিন্তু 4টা, ওইখানে 5টা স্তর দিয়ে দিয়েছে। ওকে, তো প্রজ্ঞামূলক বিকাশের স্তর বিভিন্ন বইতে পাবেন 4টা, তো আপনারা 4টাই শিখবেন। প্রথম হচ্ছে সংবেদন ও সঞ্চালনমূলক চিন্তন স্তর, দ্বিতীয় হচ্ছে প্রাক ধারণামূলক স্তর, তৃতীয় হচ্ছে বাস্তব সক্রিয়তার স্তর, আর চতুর্থ হচ্ছে নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর। ওকে, 1 2 4 5, 1 2 4 5 এটি শুধু শিখবেন বিকাশ সম্পর্কিত তত্ত্বের ক্ষেত্রে। ওকে, পেঁয়াজের বিকাশ সম্পর্কিত তত্ত্বের ক্ষেত্রে। তারপর রয়েছে ভাইগটস্কি তত্ত্ব। ভাইগটস্কির 4টা সূত্র রয়েছে, দেখতে হবে। তারপর বলছে কুহলবার্গের তত্ত্ব, কুহলবার্গেও রয়েছে 3টা ফর্মুলা। তারপর রয়েছে এরিকসনের তত্ত্ব কি? এরিকসনের তত্ত্ব হচ্ছে মনোসামাজিক বিকাশ তত্ত্ব বা সাইকোসোশিয়াল ডেভেলপমেন্ট থিওরি। এইভাবে প্রশ্ন আসতে পারে যে মনোসামাজিক বিকাশ তত্ত্বের প্রবক্তাকে। তো মনোসামাজিক বিকাশ তত্ত্বের প্রবক্তা হচ্ছেন এরিকসন। এখানে স্তর কয়টা রয়েছে? স্তর রয়েছে 8টি স্তর, এটাও মনে রাখতে হবে। কুহলবার্গ নৈতিক বিকাশ তত্ত্ব বা মোরাল ডেভেলপমেন্ট থিওরি, সেটা স্তর রয়েছে 3টা এবং সেই তত্ত্বের প্রবক্তা হচ্ছেন কুহলবার্গ, ঠিক আছে। তো এগুলো জানতে হবে, নামগুলো কোন তত্ত্বের প্রবক্তাকে সেগুলো অবশ্যই জানতে হবে। মানসিক বিকাশ কোন সময় বেশি হয়? বাল্যকালে শিশুর চিন্তা এবং কল্পনা শক্তির বিকাশ সবচেয়ে বেশি হয়। শিশুর মানসিক বিকাশ হয় বাল্যকালে। ওকে, প্রাক্কবিক বিকাশ কোন সময় হয় সেটা দেখবেন, পেজ নাম্বার দেয়া আছে, পেজ নাম্বার হচ্ছে গিয়ে 10 নাম্বার পেজে সেগুলো দেয়া আছে। 10 নাম্বার পেজে না, হ্যাঁ 10 নাম্বার পেজেই পাবেন। তারপর হচ্ছে গিয়ে শিক্ষণের সাথে ক্রমবিকাশের সম্পর্ক। বিভিন্ন শিক্ষা শিক্ষণের সংজ্ঞা বিশেষভাবে উল্লেখ করেছেন। শিক্ষণ সম্পর্কিত যে সংজ্ঞাগুলি দেওয়া হয়েছে সেগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো স্টেটমেন্ট জানতে হবে এবং কে সেটা দিয়েছিলেন, প্রস্তাব করেছিলেন, কবে করেছিলেন সেটাও আমাদের জানতে হবে। তো মনোবিদ ক্রো এর মতে শিক্ষণ হলো অভ্যাস, মনোভাব গঠন এবং জ্ঞানার্জনের প্রক্রিয়া। মনোবিদ ক্রো এর মতে। তারপর হচ্ছে লার্নিং ইজ এ প্রসেস অফ প্রগ্রেসিভ বিহেভিয়ার অ্যাডাপ্টেশন, সেটা তত্ত্বের প্রবক্তা হচ্ছেন স্কিনার। টু লার্ন, যদি এটা তথ্য না একটা স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টকে দিয়েছিলেন স্কিনার। টু লার্ন ইজ টু মডিফাই বিহেভিয়ার অ্যান্ড এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে মুন। এভাবে বিভিন্ন তথ্যের প্রবক্তা বা বিভিন্ন স্টেটমেন্ট যেগুলো বিখ্যাত স্টেটমেন্ট হয়ে গেছে সেগুলোর প্রবক্তাকে সেটা এখানে দেয়া হলো। শিক্ষণের কয়েকটি গুরুত্বপূর্ণ তত্ত্বাবলী রয়েছে। তারপর রয়েছে তত্ত্ব থর্নডাইকের শিক্ষণ, ইন ডিটেল দেওয়া আছে, পরে দেখে নেবেন। থর্নডাইকের শিক্ষণ তত্ত্বের ক্ষেত্রে, থর্নডাইকের সংযোজন বা তত্ত্বের ক্ষেত্রে মুখ্য নীতি কয়টা? মুখ্য নীতি হচ্ছে 3টা, গণনীতি কয়টা? গণনীতি হচ্ছে 5টা, সেগুলো জানতে হবে। পরীক্ষায় এমন প্রশ্ন করা হয় যে থর্নডাইকের সংযোজন তত্ত্বের মুখ্য নীতিগুলি কী কী, বা বলবে যে থর্নডাইকের শিক্ষণ তত্ত্বের মুখ্য নীতি নিচের কোনটি নয়, বলে 3টা অপশন মুখ্য নীতি থেকে দিয়ে দেবে, একটা বাইরে থেকে দিয়ে দেবে। বাইরে থেকে যে অপশনটা দেবে সেটাই হবে সঠিক উত্তর, ওইভাবে কিন্তু শিখতে হবে। ওকে, তো এতটুকুই আজকে দিলাম। আচ্ছা, তারপর যেটা হচ্ছে প্যাভলভের পরীক্ষা, এই যে কুকুর দিয়ে করেছে, একটা নির্দিষ্ট টাইমে কুকুরকে খাদ্য দেওয়া হতো, খাদ্য দেখলেই কুকুরের লালাকরণ হতো। পরে কী করলেন উনি? খাদ্য দিলেন, খাদ্যের সঙ্গে ঘণ্টার ধ্বনি করলেন, করার পর দেখলেন যে কুকুরের লালাকরণ হচ্ছে, সেটা স্বাভাবিক প্রক্রিয়া। বাট পরবর্তীতে কোনো এক সময় খাদ্য না দিয়ে ঘণ্টা ধ্বনি করলে দেখা যায় যে কুকুরের লালাকরণ হচ্ছে। তো এক্ষেত্রে স্কিনারের মতে শিক্ষণমূলক আচরণ হচ্ছে 2 প্রকার, সেটা হচ্ছে রেসপেডেন্ট এবং অপারেন্ট, সেগুলো তো জানবেনই। আর এই যে ঘণ্টার ধ্বনি, খাদ্য লালাকরণ, এই প্রক্রিয়া বিন্যস্ত হলো
কয়েকবার পরীক্ষাটি করার পর ঘণ্টার ধ্বনি থেকেই কুকুরের লালাকরণ হচ্ছে, এই লালাকরণকেই তিনি অনুবর্তিত প্রতিক্রিয়া বলেছেন। পেভলভ বলেছেন সেটাকে অনুবর্তিত প্রতিক্রিয়া। এখানে স্বাভাবিক প্রতিক্রিয়া লালাকরণ কৃত্রিম উদ্দীপক ঘণ্টার ধ্বনিতে অনুবর্তিত হয়। ওকে, তো অনুবর্তন প্রক্রিয়ার উপর পরীক্ষা নিরীক্ষা করেছিলেন কে? অনুবর্তন পরীক্ষার উপর পরীক্ষা নিরীক্ষা করেছিলেন রাশিয়ান শরীরবিজ্ঞানী আইভেন পেভলভ, বা শর্টকাটে ওনার নাম হচ্ছে পেভলভ। পেভলভের পুরো নাম হচ্ছে আইভেন পেভলভ। তো অনুবর্তন প্রতিক্রিয়ার পরীক্ষা করেছিলেন কে, বা অনুবর্তন প্রতিক্রিয়ার জনক কে? সেটা হচ্ছে আইভেন পেভলভ। ওকে, তো সেটা জানতে হবে। আর থর্নডাইকের যে তত্ত্বগুলো বললাম, যে মুখ্য নীতি রয়েছে তিনটা, সেই তিনটা হচ্ছে প্রস্তুতির সূত্র, অনুশীলনের সূত্র, ফল লাভের সূত্র। গৌণ নীতি রয়েছে পাঁচটা, সেগুলো হচ্ছে বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র, মানসিক প্রস্তুতির সূত্র, আংশিক প্রতিক্রিয়ার সূত্র, সদস্যতার সূত্র এবং অনুসঙ্গমূলক সঞ্চালনের সূত্র। তো আজকে যে 10 পেজেস নোট ছিল সেটা মোটামুটি আমি বলে দিলাম কী কী জিনিস শিখতে হবে। নেক্সট ডেটে যারা পেইড কোর্স নিয়েছেন বা যারা আমাদের স্টোর থেকে কালেক্ট করবেন ম্যাটেরিয়াল, ইন ডিটেল সবগুলো পেয়ে যাবেন, সেখান থেকে স্টাডি করবেন। এবং নেক্সট ডেতে আমার যারা অনলাইনে টিচিং নিচ্ছেন বা অফলাইনে যারা টিচিং নিচ্ছেন তাদেরকেই শিখতে হবে। এইভাবে আমি পেডাগজি সেকশনটা বলে দেব এবং নোটস দিয়ে দেব। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক সেশনে। ততক্ষণ ভালো থাকবেন। আর মোর ডিটেলের জন্য ভিডিও ডেসক্রিপশনে অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো চেক আউট করবেন। আজ এখানে রাখছি, দেখা হচ্ছে পরবর্তীতে। ততক্ষণ ভালো থাকবেন। কিপ ওয়াচিং, কিপ সাপোর্টিং আস। থ্যাংক ইউ।